পিএলসির সৌজন্যে বাণিজ্য সংলাপ, আপনাদের সাথে রয়েছি আমি রিয়াজ হাসান। দেখে নিচ্ছি আজ যা থাকছে। 4 দুর্বল নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধে প্রশাসক নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ভেঙে দেওয়া হবে পরিচালনা পর্ষদ। শেয়ারধারীদের জন্য থাকছে না কিছুই। টানা 28 মাসে দেশের পুঁজিবাজারে আসেনি নতুন আইপিও। নীতির কঠোর বাস্তবায়ন ছাড়া আস্থা ফিরবে না বলছেন অর্থনীতিবিদরা। এছাড়া থাকছে ব্যবসা বাণিজ্যের অন্যান্য বিশ্লেষণ। আর এই পুরোটা সময় আজ আমাদের সাথে থাকছেন ইভেল ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ আরিফিন এফসিএ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা মূলত আজকে যেহেতু পর্ষদটা ভেঙে দেওয়ার জন্য একজন প্রশাসক নিয়োগ করেছে নন ব্যাংকিং আর্থিক ফাইন্যান্স, সেটি আলোচনা করবো। একটা প্রতিবেদন আছে আমাদের কাছে, আমরা দেখে আপনার কাছে ফিরছি। 4 দুর্বল নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধে রবিবার প্রশাসক নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। একই দিনে ভেঙে দেওয়া হবে পরিচালনা পর্ষদ, বাতিল হবে ব্যবস্থাপনা পরিচালকের চুক্তি। প্রতিষ্ঠানগুলোর ব্যক্তি আমানতকারীরা সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন। তবে শেয়ারধারীদের জন্য থাকছে না কিছুই। দীর্ঘদিন অনিয়ম দুর্নীতির কারণে আর্থিক সংকটে থাকা 5 নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে অবসায়ন করা হচ্ছে। প্রাথমিকভাবে 4 প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক। এগুলো হলো আভিবা ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ফারিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, অবসায়নের প্রক্রিয়ায় থাকা প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার 93% থেকে প্রায় 100%। এসব প্রতিষ্ঠানে রয়েছে বড় অঙ্কের আমানত। 5 প্রতিষ্ঠানে মোট আমানতের পরিমাণ 16,076 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক বলছে, প্রশাসক নিয়োগের দিনই ভেঙে দেয়া হবে প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ। মোটামুটি 5টি এনবিএফআইকে অবলুপ্ত করা হবে, এটা ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত রয়েছে। 2-2.5 হাজার কোটি টাকা দিয়ে কাজ শুরু করবে, তারপর দেখা যাক কি হয়। এনবিএফ এর ক্ষেত্রে ওরকম স্কিম ঘোষিত হবে না, সেটা হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী কার দাবি সবার আগে পূরণ হবে, তারপর কার এইটা ফলো করা হবে। তবে সব দুর্বল আর্থিক প্রতিষ্ঠানই এখন বন্ধ হচ্ছে না। ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে আরও 4টি। অবসায়নের প্রক্রিয়ায় থাকা 5 প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতের পরিমাণ 2,700 কোটি টাকা। ইকরামুল ইসলাম খান, ওয়ান নিউজ, ঢাকা। কৃষি আলোচনায় আমাদের সাথে আছেন ইভেল ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ আরিফিন এফসিএ। আমরা দেখছিলাম আসলে এই যে ব্যাংকগুলোর পরে এখন আসলে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও আবার অবসায়নের কথা ভাবছে সরকার, এবং এই জন্য প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু এখানে আমরা ব্যাংকের ক্ষেত্রে এক ধরনের যেই সংশয় দেখেছিলাম, এইটার শেয়ার হোল্ডারদের কি অবস্থা হবে, এখানে যারা ইনভেস্টমেন্ট করেছে কি তারা টাকা আদৌ ফেরত পাবে কিনা, এক্ষেত্রেও আমরা একই জিনিস লক্ষ্য করছি, সরকার কিছুই ক্লিয়ার করেনি। আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে যে প্রশ্নটা আপনি করেছেন যে শেয়ার হোল্ডারদের কী হবে, আপনি যদি কোম্পানিগুলোর নেট অ্যাসেট ভ্যালুর দিকে তাকান, যেগুলোর কথা আপনি বলছেন, তাদের কিন্তু অলরেডি নেট অ্যাসেট ভ্যালু নেগেটিভ, কোনোটা 200 টাকা, কোনোটা 150 টাকা। তো আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে শেষ পর্যন্ত শেয়ার হোল্ডাররা কিছুই পাওয়ার কথা না। কিন্তু এই জিনিসটা একটু বিশ্লেষণের প্রয়োজন আছে, যে এই ঘটনাগুলো এই অবস্থা পর্যন্ত আসলো কীভাবে। সেটা হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলো যখন দুর্বল হয়েছে তখন একদিনে দুর্বল হয় নাই, এবং এই প্রতিষ্ঠানগুলো এটাকে বলে ইনসলভেন্ট ট্রেডিং, যেটা অস্ট্রেলিয়ায় এই আইনটা আছে, আপনি ইনসলভেন্ট ট্রেডিং প্রোটেকশন ল আছে, যে ডাইরেক্টররা কোম্পানি দেউলিয়া হয়ে যাওয়ার পরও সেই তথ্য গোপন করে কোম্পানিটাকে রান করেছেন। এখন বাংলাদেশে নাই। এখন যেটা হয়েছে, সে দেউলিয়া অবস্থায়ও তারা কিন্তু আমানতকারীদের কাছ থেকে আমানত সংগ্রহ করেছেন, তথ্য গোপন রেখেছেন, এবং শেয়ার হোল্ডারও কিছু জানতে পারেননি। এই কাজগুলো যারা করেছেন, যে ডাইরেক্টররা করেছেন, আপনাকে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তাদের পার্সোনাল যে নেটওয়ার্থ আছে সেটা কিন্তু তারা ইনকাম ট্যাক্স যে আছে আইটি 10B-তে তারা ডিক্লেয়ার করেছেন। সেই ডিক্লারেশনের বাইরেও তাদের এই লুটপাটের টাকাগুলো তারা হয় দেশে রেখেছেন অথবা বিদেশে পাচার করেছেন। যেটা করা উচিত সেটা হচ্ছে যে তাদের এই টাকাগুলো উদ্ধার করে এনে তারপরে সেই টাকা
আমানতকারী এবং বিনিয়োগকারীদের লক্ষ্যে কাজে লাগানো উচিত। এখন এই টাকাগুলো উদ্ধার করতে গেলে সবচেয়ে প্রথমে আপনাকে যেটা ধরতে হবে, সবচেয়ে সহজ যেটা, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট। ইনকাম ট্যাক্স অ্যাক্টে, বাংলাদেশের যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট আছে 2023, সেটার আওতায় কিন্তু সে যদি বাংলাদেশে অথবা দেশের বাইরে এই সম্পদ যেটা আনডিসক্লোজড, তার তো এটা ইনকাম ট্যাক্স রিটার্নে দেখানোর কথা না, কারণ সে এটা কোথা থেকে ইনকাম করছে তার কোনো জবাবদিহি সে করতে পারবে না। সেই আনডিসক্লোজ ইনকাম কিন্তু পুরোপুরি জরিমানাযোগ্য, ফুল অ্যামাউন্ট। জি, আমার কাছে যেটা মনে হয় আসলে সেটা হচ্ছে এটা আসলে কোনো একক ব্যক্তি, একক প্রতিষ্ঠান, কিছু গ্রুপ এটা করা সম্ভব নয়। এখানে একদম সরকারি পর্যায় থেকে উচ্চ পর্যায় থেকে এই টোটাল চেইনটার মধ্যে ছিল বলেই এটা এত সহজ হয়েছে। না হলে নিশ্চয়ই বাংলাদেশের একটা আইন আছে, নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংকের মনিটরিং আছে, সব কিছুই আসলে ফেল করেছে। জি, সব ধরনের সুপারভিশন ফেল করেছে, রেগুলেটরি ফেলিওর। ঠিক আছে, এখন ফেলিওর যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে। হয়ে যাওয়ার পরে সব শেষে যদি আপনি এসে সব ইনভেস্টরদের উপর দায় চলে আসে যে তারা শেষমেশ কিছু পাবে না, কারণ আমানতকারী তো কিছু পাচ্ছে না, ইনভেস্টরের দায় তো ইনভেস্টর তো পাবে সবার শেষে। আগে তো আমানতকারীকে পেতে হবে, তারপরে ক্রেডিটর্স আছে, এভাবে সিকোয়েন্সিয়ালি আপনাকে আসতে হবে। তা আপনার যদি চেইন যেটার কথা বলছেন, কেউই তো আইনের ঊর্ধ্বে না, চেইনটাকে ফুললি আইডেন্টিফাই করা সম্ভব। ঠিকমতো প্রপার অডিট হলে চেইনটাকে ফুলি, ওখানে বোর্ডের যারা ছিলেন, বোর্ডের বাইরে থেকে যারা ছিলেন, রেগুলেটরে যদি কেউ থেকে থাকেন, সবাইকে আইডেন্টিফাই করা সম্ভব। এবং সবারই কিন্তু আইডেন্টিফাই করে আপনি যদি ট্যাক্সের মাধ্যমে ধরেন, আপনি দেখেন যেখানে এই ধরনের ঘটনাগুলো ঘটে সেখানে কিন্তু বাংলাদেশে চলে যাচ্ছে দুদক, কিন্তু দুদকের আইন কিন্তু একটু দীর্ঘমেয়াদী। আপনাকে রেগুলেটরি এনফোর্সমেন্ট যেগুলো যারা রেগুলেটর আছে, সাথে যদি আপনি ট্যাক্সের মাধ্যমে আপনি হচ্ছেন, ট্যাক্স লয়ের মাধ্যমে আপনি দ্রুত এটাকে করতে পারেন। এবং ট্যাক্সে কিন্তু অথরিটি আছে, আপনার সাথে সাথে অটো ডেবিট করা যায়, আপনার সাথে সাথে অ্যাটাচমেন্টে নিয়ে নেওয়া যায়, এবং সেটা তারা সেল করার পর্যন্ত ক্ষমতা আছে দেশে এবং দেশের বাইরে। এবং শুধু তাই না, শুনলে অবাক হবেন যে যেই অ্যামাউন্টগুলো তারা ডিসক্লোজ করে নাই, এখানে যেমন ফুল আপনি পেনাল্টিটা করতে পারবেন, ব্যাংক থেকে অটো ডেবিট করে ফেলতে পারবেন। আপনি যেই দেশে এখন বর্তমানে অবস্থান করছে তারা, সেই দেশের ট্যাক্স অথরিটিকে যদি আপনি জানান, এইখানে সে তো ট্যাক্স ফাঁকি দিয়েছে, ওইখানে যে টাকাটা নিয়ে গেছে ওইটার ট্যাক্সও তো সে দেয় নাই, ওখানে ফুল কলাপস করবে। জি, তার মানে এইখানে চাইলে আসলে আমি এটাকে এখনো ক্যাপচার করতে পারি, এখন আপনি ক্যাপচার করতে পারেন। এর জন্য দরকার রেগুলেটরদের সমন্বয়ে। রেগুলেটর বাংলাদেশ ব্যাংক থাকতে পারে, বিএসসিসি, বাংলাদেশ ব্যাংক, বিএসসিসি, এনবিআর, দুদক, সবাই মিলে আপনি যদি একটা টাস্ক ফোর্স গঠন করেন, তাহলে এগুলো আদায় করা সম্ভব। এবং তাদের ঘুম হারাম করে দেওয়া সম্ভব। আমি যেটা ভাবছি সেটা হচ্ছে যেখানে ব্যাংক হচ্ছে সবচেয়ে বেশি সিকিউর, আমি বলতে চাচ্ছি আর্থিক প্রতিষ্ঠান থেকেও ব্যাংকগুলোকে সরকার ওইভাবেই একটা আইনের মাধ্যমে সিকিউর করেছে। সেখানে আমরা ব্যাংক মার্জার হয়ে যাওয়ার পরে দেখছি আমানতকারীরা এখনো দাঁড়ে দাঁড়ে ঘুরছে, তার আমানতের টাকা ফেরত পাচ্ছে না, প্রয়োজন 5 লাখ টাকা পাচ্ছে 1 লাখ টাকা, এই ধরনের অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এখানে যারা আমানত করেছে তাদের ব্যাপারেও তো আসলে একই অবস্থা আমরা দেখতে পারবো। আমরা আসলে যারা ক্যাপিটাল মার্কেটের সাথে কাজ করি, তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ যেটা দেখি যে বাংলাদেশের মানুষ তো এটা আসলে কল্পনাই করতে পারে নাই যে ব্যাংকে টাকা রেখে, পুঁজিবাজারে টাকা রাখলে সে রিস্কি ফিল করতো। ঠিক আছে, ব্যাংকে টাকা রেখে কোনোদিন টাকা পাবে না, এটা বাংলাদেশের মানুষ কোনোদিন কল্পনাও করে নাই। ঠিক আছে, এবং সেটাই এখন দেখতে পাচ্ছে। জি, সেই ক্ষেত্রে আপনি বলছেন এই যে আমরা তো জানি যে পিকে হালদারের ঘটনার পর এই ধরনের ঘটনাগুলো আমরা বের হতে দেখেছি। এটার শিকড়টা কি আরো আগে থেকেই বা এরকম ছড়ানো হয়েছে বা এরকম টাকা নিয়ে চলে যাওয়া হয়েছে আরো আগে থেকেই, নাকি এটা জাস্ট ওর পর থেকেই শুরু হয়েছে? না, এটার আগে পরের সময় আইডেন্টিফাই করা তো আমার পক্ষে সম্ভব না। এগুলো যখন নন কমপ্লায়েন্সগুলো যখন হতে শুরু করে, তখন সেই নন কমপ্লায়েন্স প্রথমেই ধরার মেকানিজম আছে। ওকে, ঠিক আছে, মেকানিজমগুলো কি? মেকানিজমগুলো সে এই কোম্পানিগুলোতে কমপ্লায়েন্সের বিষয়গুলো দেখা বা অডিটের বিষয়গুলো দেখা, রেগুলেটরের পক্ষ থেকে দেখা। আপনি এখানে একটা কোম্পানিতে সে ডাইরেক্টরস লোন হিসেবেও টাকা নিয়ে চলে যেতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো যদি প্রপারলি অডিটেড হতো বা আপনার প্রপারলি ট্যাক্স ফাইলগুলো ঠিকমতো চেক করা হতো যে এই টাকাগুলো কীভাবে চলে যাচ্ছে, তাহলে কিন্তু এই সমস্যা প্রথমেই আইডেন্টিফাই করা যেত। এবং এই যে আমি যে বললাম আপনার অস্ট্রেলিয়াতে আছে ইনসলভেন্ট ট্রেডিং প্রোটেকশন ল,
এটাতে কিন্তু ডাইরেক্টররা লায়াবল হয়, ডাইরেক্টরদেরকে পেনাল্টি দিতে হয়, ডাইরেক্টরদেরকে জেলে যেতে হয় দীর্ঘ সময়ের জন্য, ঠিক আছে। আর বাংলাদেশে হচ্ছে হলো ডাইরেক্টররা সব টাকা নিয়ে চলে গেছে এবং সেই কাজে আমানতকারী কোনো টাকা পাচ্ছে না, এখন এসে বিনিয়োগকারীও টাকা পাচ্ছে না। এবং আপনাকে করতে হবে যেটা, যারা টাকা নিয়ে চলে গেছে তাদের কাছ থেকে টাকা উদ্ধার করতে হবে। টাকা উদ্ধার করার মেকানিজম আছে, এবং সেই মেকানিজম সবচেয়ে সহজ মেকানিজম যে ট্যাক্স এনফোর্সমেন্ট, সেইটাকে করে এটা উদ্ধার করতে হবে। এটা এখনো সম্ভব। জি, আপনি বলছিলেন মূলত টাস্ক ফোর্স গঠন করার মাধ্যমে একটা উচ্চ পর্যায়ে এটা আসলে করা সম্ভব। 2024 সালের মার্চের পর টানা 28 মাস দেশের পুঁজিবাজারে আসেনি নতুন আইপিও। এমন পরিস্থিতিতে আইপিও অনুমোদন এবং বড় কোম্পানিগুলোকে আগ্রহী করতে নানা উদ্যোগের কথা জানিয়েছেন পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নতুন চেয়ারম্যান। তবে অর্থনীতিবিদরা বলছেন দেশে আর্থিক খাতে শৃঙ্খলা এবং পুঁজিবাজারের নীতির কঠোর বাস্তবায়ন ছাড়া আস্থা ফেরানো সম্ভব নয়। বিস্তারিত প্রতিবেদনে। তারল্য সংকট, বিনিয়োগকারীদের আস্থাহীনতা এবং সূচকের অস্থিরতা, এটি যেন দেশের পুঁজিবাজারের নিত্যদিনের সঙ্গী। এসবের পাশাপাশি এবার নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও। গত 28 মাস যাবৎ দেশের মূলধারা কিংবা এসএমই কোনো বাজারেই নতুন আইপিওর অনুমোদন পায়নি। তবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি জানিয়েছে পুঁজিবাজারে শৃঙ্খলা ফেরানো এবং নতুন আইপিও অনুমোদনের পথ সহজ করার কাজ চলমান রয়েছে। বর্তমান সিচুয়েশনটা আছে যে একটা আইপিও অ্যাপ্লিকেশন পড়ার পরে প্রত্যেকটা কাগজ খতিয়ে দেখা হয়, ইনক্লুডিং দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। 5 বছরের বিধান আছে দেখার জন্য, 5 বছর অনেক সময় বেশিও চাইছে, এবং প্রত্যেকটা পেপার নতুন করে দেখা হচ্ছে। এই প্রসেস যদি হয় 1 বছর তো লাগবেই। আন্ডার আবার ডাইরেক্ট লিস্টিং রেগুলেশনস অলসো এখানে আমরা আমূল পরিবর্তন নিয়ে আসতে যাবো আর কি বেসিক্যালি। প্রতিবেশী দেশ ভারতের অর্থনীতিতে নতুন বিনিয়োগ, উদ্যোক্তা সৃষ্টি এবং শিল্প সম্প্রসারণে আইপিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটির পুঁজিবাজারে গত 2 বছরে 675টি কোম্পানি আইপিওভুক্ত হয়। পক্ষান্তরে বাংলাদেশের পুঁজিবাজারে গত 2.5 বছর কোনো কোম্পানি আইপিওভুক্ত হতে পারেনি। এছাড়াও ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে গত 2 বছরে উল্লেখযোগ্য হারে আইপিও ভুক্তির মাধ্যমে শিল্পায়ন, কর্মসংস্থান এবং দীর্ঘমেয়াদী মূলধন গঠনের মতো আর্থিক কার্যক্রম চলমান রয়েছে, যেখানে বাংলাদেশে এ হার 0। পুঁজিবাজারের শক্তি অনেকাংশে নির্ভর করে নতুন কোম্পানির অংশগ্রহণের উপর। যদি বাজারে নিয়মিত আইপিও না আসে, তাহলে বাজার ধীরে ধীরে স্থবির হয়ে পড়ে। দেশের পুঁজিবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্ত বন্ধ হয়ে যাওয়ায় নতুন বিনিয়োগের সুযোগ সংকুচিত হয়েছে, যার জন্য নীতির কঠোর বাস্তবায়ন না করা এবং আর্থিক খাতে শৃঙ্খলা না থাকাই দায়ী মনে করছেন অর্থনীতিবিদরা। দীর্ঘদিন ধরে এই শেয়ার বাজারটা কিন্তু লুটপাট, অনিয়মের শিকার। এখানে যে কেলেঙ্কারি হয়েছে, তো সেগুলো কোনো বিচার হয়নি। এখন যে ট্রানজেকশনগুলো হচ্ছে, সেটাতে কিন্তু শেয়ার বাজারের যে ভিত্তি, সেটা কিন্তু শক্ত হচ্ছে না। হ্যাঁ, ট্রানজেকশনটা কেন ভালো হচ্ছে? তার কারণ সাধারণ মানুষেরা এখানে স্বস্তির সঙ্গে বিনিয়োগ করছে, কিন্তু আমরা বড় সংখ্যায় বিনিয়োগকারীদের আনতে পারছি না, তার কারণ আইপিও নেই। তো এখন আইপিও আনার জন্য শর্টেস্ট পসিবল টাইমে আমাদেরকে এগোতে হবে, এবং অতীতে যে অভিজ্ঞতা আমাদের খুবই বাজে। তো আমরা দেখেছি যে নাম নিশানাহীন কোম্পানিগুলো, তারা কিন্তু এই যে ভুয়া অডিট রিপোর্ট করিয়ে তারপর ব্যালেন্স শিট তৈরি করে তারা আসছেন এবং টাকা নিয়ে চলে যাচ্ছেন। তো সেটা আমরা চাই না। ভালো কোম্পানিগুলো আসুক, এখানে অনেক কোম্পানি আছে, শত শত কোম্পানি আসতে পারে এখানে তাদের আইপিও নিয়ে। দেশের পুঁজিবাজারে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরানো না গেলে শিল্প খাতে অগ্রগতি স্থবির হয়ে পড়ার শঙ্কা সংশ্লিষ্টদের। তোফাজ্জল হোসাইন, ওয়ান নিউজ, ঢাকা। আবারও ফিরছি আলোচনায়। আমাদের সাথে যুক্ত রয়েছেন ইবিএল ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ আরিফিন এফসিএ। আমরা ফিরবো আইপিওর আলোচনায়, তবে আপনি কিছু যুক্ত করতে চাচ্ছিলেন আগের অংশ থেকে, যে আমরা যে আলোচনাটা করছিলাম নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ে, সেখানে কি যুক্ত করতে চাচ্ছেন আসলে? আপনি বলেছেন যে আমানতকারীদের হয়তো 10 লক্ষ টাকার মতো এরকম একটা দেওয়া হতে পারে। তো এই যে টাকাটা, এই টাকাটা আসলে আসবে কোথা থেকে? এই টাকাটা তো মানুষের ট্যাক্সের টাকা। অনেস্ট যারা ট্যাক্স পেয়ার আছে, তারা যে ট্যাক্স দিয়েছে সেখানকার টাকা। তো আপনি অনেস্ট ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে এভাবে একটা মানে লুটপাট হয়ে যাওয়া কোম্পানি, যারা তাদের ডাইরেক্টরদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাদের কাছ থেকে টাকা উদ্ধার না করে, এটা তো যুক্তিসঙ্গত হতে পারে না। যারা সৎপথে ট্যাক্স দিচ্ছে, তো তাদের অপরাধ না। জি, আপনি যুক্ত করছিলেন। আমরা একটু আইপিও প্রসঙ্গে আসতে চাই। দেখছি 2.5 মাস ধরে দেশে কোনো নতুন আইপিও নেই। একই সময় 2.5 বছর ধরে, সরি দুঃখিত, 2.5 বছর ধরে একই সময় ভারতের বাজারেও দেখলাম যে কতগুলো আইপিও এসেছে, এবং অন্যান্য বাজারে। বাংলাদেশের পরিস্থিতি এরকম কেন আসলে? ধন্যবাদ আপনাকে। দেখেন, এখানে আমাদের আইপিও রুলসের কিছু সমস্যার কথা তো আমরা শুনলাম। ডাইরেক্ট লিস্টিংয়ের জন্য রুলস চেঞ্জ হচ্ছে। ভালো ভালো কোম্পানি এই রুলস চেঞ্জ হলে কিছু আসবে।
এবং এই যে প্রসেসটা, যে একটা আইপিও আনতে আমাদের 2 বছরের মতো সময় লেগে যায়, এই প্রসেসটাকে যদি আমরা 2-3 মাসের ভিতরে নামিয়ে নিয়ে আসতে পারি তাহলে এই ফ্লোটাও বাড়বে। কিন্তু একটা পলিসিগত সমস্যা রয়ে গেছে যেটা হয়তো ওইভাবে আইডেন্টিফাইড না, সেটা হচ্ছে ডিভিডেন্ডের উপর ডাবল ট্যাক্সেশন। বাংলাদেশে ডিভিডেন্ডের উপর ডাবল ট্যাক্সেশন প্রয়োগ করা হয়। তো যখন একটা ডিভিডেন্ডের উপর ডাবল ট্যাক্সেশন প্রয়োগ করা হয়, মনে করেন আপনি বিজনেসম্যান, আপনি যদি আপনার ব্যবসা থেকে ডিভিডেন্ড নিতে চান তাহলে আপনাকে 2বার ট্যাক্স দিতে হচ্ছে, তাহলে আপনার এফেক্টিভ ট্যাক্স রেট পড়ে যাচ্ছে 40 থেকে 49%। আর আপনি যদি স্যালারি আকারে এই টাকাটা আপনার কোম্পানি থেকে নেন তাহলে আপনার এফেক্টিভ রেট পড়তেছে 20%-এর মতো আনুমানিক। তাহলে আপনি কোনটা করবেন? স্যালারির মাধ্যমে নেবেন। আবার ডাইরেক্টর লোনের মাধ্যমে তো টাকা বের করে নিয়ে যাওয়া যাচ্ছে। এই কারণে যেটা হয় সেটা হচ্ছে যে তারা উৎসাহিত হচ্ছে না মার্কেটে আসার, তারা ক্যাপিটাল রিটেইন করতে পারছে না কোম্পানিতে যখন ক্যাপিটাল রিটেইন প্রফিট রিটেইন করতে পারছে না, প্রফিট যখন রিটেইন করতে পারে না তখন সে কিন্তু মার্কেটে আসতে চাবে না। আবার সেকেন্ডারি মার্কেটে যখন লিস্টেড হবে তখন সাধারণ বিনিয়োগকারীদের ক্ষেত্রে হোক আর ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশন ইনভেস্টরদের ক্ষেত্রেই হোক, তারাও কিন্তু দেখে যে তারা ডিভিডেন্ড ইল্ড কতটুকু পাচ্ছে। এখন দেখা যায় যে ডাবল ট্যাক্সেশনের জন্য যখন ডিভিডেন্ড ইল্ড পায় 2%, 2.5% অথবা 5%, তখন মার্কেট যখন একটু উঠে সে যদি একটা পার্টিকুলার ওই স্ক্রিপ্টটাতে 5% লাভ করে তাহলে তো সে সারা বছরের জন্য বসে থাকবে না, তখন তো সে প্রফিটটা টেক করে ফেলে, যার ফলে যে মার্কেটের ভোলাটিলিটি এবং মার্কেট দাঁড়াতে পারে না, মার্কেটের টার্নওভার হয় না। এটা অন্যতম একটা কারণ। এটা কিন্তু শুধু রিটেল ইনভেস্টররা করে না, ইনস্টিটিউশনাল ইনভেস্টররা করে। এখানে ইনস্টিটিউশনাল ইনভেস্টর যতই বাড়ুক, যখন এই প্রফিটটা রিটেইন করা হবে না তখন কিন্তু সে এই ধরনের বিহেভিয়ার করতে থাকবে, যার ফলশ্রুতিতে সেকেন্ডারি মার্কেট সাস্টেন করছে না। এবং এটার ইম্প্যাক্ট যা পড়ছে প্রাইমারি মার্কেটেও। এবং প্রাইমারি মার্কেটে আমি আপনাকে তো বললাম, আপনি বিজনেসম্যান হিসেবে আপনি তো সবচেয়ে সহজটাই করতে পারবেন। এবং দেখেন আরও একটা জিনিস যেটা 90 সালের পর থেকে দেখা গেছে যে লং টার্ম ফাইন্যান্সিং চলে গেছে ব্যাংকের কাছে। ব্যাংকের কাছে যখন লং টার্ম ফাইন্যান্সিং থাকার কথা হচ্ছে ক্যাপিটাল মার্কেটের ক্ষেত্রে। লং টার্ম ফাইন্যান্সিং যখন ওখানে চলে গেছে, ওখান থেকে লোন নেওয়াটা কিন্তু ইজি, কারণ ক্যাপিটাল মার্কেটে আসতে গেলে কিন্তু তাকে বিভিন্ন কমপ্লায়েন্সে থাকতে হয়। আর ব্যাংক থেকে আপনার লার্জ লোন নিতে গেলে 100, 200, 1000 কোটি টাকা নেওয়া কোনো ব্যাপার থাকতেছে না, যার ফলশ্রুতিতে এই লোনগুলো ব্যাংকে চলে গেছে। এবং ব্যাংক থেকে প্রথমে লুটপাট হয়েছে সরকারি ব্যাংকগুলো, তারপরে যখন তারা কনফিডেন্স পেয়েছে যেভাবে টাকা লুট করা যায় তখন কিন্তু প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের দিকে তারা হাত বাড়িয়েছে, যার ফলশ্রুতিতে আজকে ব্যাংকেও নাই, ম্যাক্সিমাম ব্যাংকেই টাকা নাই, কয়েকটা 5-6টা হয়তো ভালো ব্যাংকে আছে। কিন্তু এই সরকার তো বলছে যে শেয়ার বাজারকে আর একটু চাঙ্গা করবে, বড় বড় লোনের জন্য শেয়ার বাজারমুখী করবে মানুষকে, এবং আইপিও আনার জন্য দেখলাম যে আমাদের বিএসসিসি চেয়ারম্যান বলছে যে তিনি চেষ্টা করবেন এবং বাধ্য করবেন কিছু প্রতিষ্ঠানকে আনার জন্য। আপনি বলছিলেন তার বাইরে আমরা সরকারি প্রতিষ্ঠানগুলো এখানে তালিকাভুক্ত হওয়ার কথা অনেকদিন ধরে শুনেছি, সেটিও সম্ভব হয়নি। সরকারি প্রতিষ্ঠানগুলোকে পারছে না আনতে, তাহলে কিভাবে এই প্রজেক্ট বা এই সরকারের এই চাওয়াটা সাকসেস হবে? এইটা বর্তমান গভর্নমেন্টের একটা ভালো দিক হচ্ছে যে তারা পুঁজিবাজারকে অ্যাক্টিভ করতে চাচ্ছেন এবং তারা বুঝতে পেরেছেন যে লং টার্ম ফাইন্যান্সিংয়ের জন্য পুঁজিবাজারই হতে হবে আসল জায়গা। তো সেই ক্ষেত্রে তারা বিভিন্ন নীতি নির্ধারণী কাজগুলো করছেন। আমি আশাবাদী যে লং টার্ম ফাইন্যান্সিং ব্যাংক থেকে বন্ধ হবে এবং পুঁজিবাজার থেকে হবে। এটা যখন হতে পারবে এবং যে পলিসিগত সাপোর্ট দরকার, কাউকে জোর করে আপনি কিছু করাতে পারবেন না। এই যে ডিভিডেন্ডের উপর ডাবল ট্যাক্সেশন, এইটা যদি আপনি বাদ দিয়ে দেন তখন অটোমেটিক্যালি কোম্পানিগুলো প্রফিট রিটেইন করতে চাবে, সে পুঁজিবাজারে আসবে, পুঁজিবাজারের গভীরতা বাড়বে, লেনদেন বাড়বে, তখন আপনার কিন্তু গভর্নমেন্ট উপকৃত হবে তার কোম্পানিগুলো মার্কেটে ছেড়ে অর্থায়ন করতে। সারা দেশের মানুষ এই পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত হতে পারবে এবং চিপেস্ট সোর্স অফ ফাইন্যান্স এই ধরনের এই যে 13%, 14%-এর লোন নিয়ে চলার মতো দিন বাংলাদেশের এখন আর নাই, কারণ বাংলাদেশের ব্যাংকগুলোতে আর টাকা নাই। জি, খুবই ভালো বলছেন যে বাংলাদেশের ব্যাংকগুলোতে আসলে টাকার সংকট, সেই ক্ষেত্রে এই পুঁজিবাজার ছাড়া আসলে। কিন্তু আপনি যে কমপ্লায়েন্সের কথা বলছিলেন, ব্যাংকের ক্ষেত্রে ঘাটতি রয়েছে, আমরা তো পুঁজিবাজারও কমপ্লায়েন্সের ঘাটতি দেখি, যে যার মতো করে গ্যামলিং করে টাকা নিয়ে চলে যাচ্ছে, এবং ওইটা থেকে বরং পুঁজিবাজারে আরও বেশি সহজে নেওয়া সম্ভব, কারণ এখানে কমপ্লায়েন্সটা আরও কম। পুঁজিবাজারে কমপ্লায়েন্স কম না, পুঁজিবাজারে কমপ্লায়েন্স কম এটা বলার সুযোগ নেই। পুঁজিবাজারে কমপ্লায়েন্স আসলে বেশি, কমপ্লায়েন্স কতটুকু প্রয়োগ করা হচ্ছে সেটা একটা বিষয় থাকতে পারে, এটা একটা কথা। আর আপনাকে
ডাইরেক্টরদের এগেনস্টে আপনাকে অবশ্যই এই ধরনের ল নিয়ে আসতে হবে অস্ট্রেলিয়ার মতো, যে ইনসলভেন্ট ট্রেডিং ল। যখন তারা দেখবে যে তাদেরকে জেলে যেতে হচ্ছে এই ধরনের ইনসাইডার ট্রেডিংয়ের জন্য এবং ইনসলভেন্ট ট্রেডিংয়ের জন্য, তখন এগুলো কমে আসবে। এনফোর্সমেন্ট বাড়াতেই হবে, কমপ্লায়েন্সের কোনো বিকল্প নাই। এবং পুঁজিবাজারে কমপ্লায়েন্স ব্যাংকের থেকে অবশ্যই বেশি। জি জি, সেটা কোম্পানির ক্ষেত্রে বেশি, কিন্তু আমরা দেখি যে টাকা যারা এখান থেকে নানা সময় নানাভাবে তস্রুপ করে, নিশ্চয়ই সেই হিসাবটাও আমরা জানি। বিশেষ করে বিভিন্ন বন্ড অমুক তমুকের নামে কিছুদিন আগেও আমরা দেখেছি যে গেল সরকারের আমলে টাকা পয়সা নিয়ে যাওয়া হয়েছে। তো এগুলোর অবসায়ন হয়তো হবে, পুঁজিবাজার মানুষের যে আস্থা সংকট হয়েছে নানা ধরনের ঘটনার কারণে, সেই আস্থা ফিরবে। কিছু যুক্ত করবেন কিনা সংক্ষেপে আমি শেষ করব। যে আমরা যেটা যুক্ত করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি যে আলোচনাগুলো করেছি সেই আলোচনায় যে পুরো ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম বাংলাদেশের কিন্তু বেশ সংকটময় অবস্থায় আছে। একদিকে ট্যাক্সে তারা ব্যবসায়ী বিজনেসম্যানরা হয়রানির শিকার হচ্ছেন, টিডিএস আগে কেটে নেওয়া হচ্ছে, প্রফিট হোক বা না হোক। সেই সাথে ডিভিডেন্ডের ডাবল ট্যাক্সেশন আছে, ঠিক আছে, গ্যাস সংকট আছে, জ্বালানি সংকট আছে। ওদিকে রেমিটেন্স এবং রেডিমেড গার্মেন্টসের উপর ভরসা করে আমাদের চলতে হয়। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সারা বিশ্বে যুদ্ধ চলছে। সব দিক দিয়ে ইকোনমি, বাংলাদেশেও টাকা পয়সা লুটপাট হয়ে গেছে। সব দিক দিয়ে ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম কিন্তু খুবই ভালনারেবল অবস্থায় আছে। এই অবস্থায় গভর্নমেন্টকে দ্রুত অবৈধ টাকা উদ্ধার এবং যারা এইসব সাথে কাজ করেছে, ট্যাক্স, বাংলাদেশের ইনকাম ট্যাক্স একটা যথেষ্ট শক্তিশালী, সেই ইনকাম ট্যাক্সের আওতায় এনে অতি দ্রুত এই ধরনের অবৈধ অর্থ উদ্ধার করে ইনভেস্টমেন্ট ইকোসিস্টেমের যে সমস্যাগুলো আছে সেগুলোর সংস্কার আর্জেন্ট হয়ে পড়েছে এবং অনতি বিলম্বে এগুলো করতে হবে, বিপদ করা নাড়ছে। জনাব আরিফিন, অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেকগুলো বিষয় আমরা ক্লিয়ার হয়েছি। বিশেষ করে আমরা চেয়েছি যে আপনি আপনার ব্যাখ্যাটা আসলে শুনতে, আমরা এর জন্য খুব বেশি প্রশ্ন আপনাকে করিনি। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল মেঘনা ইন্স্যুরেন্স পিএলসির সৌজন্যে আজকের বাণিজ্য সংলাপে। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে, অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে, লিঙ্কগুলোতে।